This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবারে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে ভৎসনা করলো হাইকোর্ট। এক বছর আগে রাজ্যের এফআইআর এর নাম থাকা ব্যক্তিদের অভিযুক্ত বলতে চায় না রাজ্য। এফআইআর এর নাম থাকলে কি অভিযুক্ত বলতে হবে প্রশ্ন রাজ্যের। আসলে আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের কথা বলবো আমাদের সঙ্গে প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, বিচারপতির পর্যবেক্ষণ কি বললেন তিনি? গোটা ব্যাপারটা নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছেন। তার কারণ হলো যে এক বছর আগে রাজ্যের স্কুল এডুকেশন দপ্তর নিজেই জিটিএ নিয়োগ দুর্নীতি হয়েছে এটা মেনে এফআইআর করেছিল। সেই এফআইআর এ একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসার পরে সিআইডি কে এই তদন্তভার দেওয়া হয়। এক বছর পরেও কোন রকম অগ্রগতি না দেখে আজকে যখন বিচারপতি জানতে চাইছিলেন কেন 41 এ নোটিশ দেওয়া হয়নি, কেন এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, তখন রাজ্য একেবারে ভিন্ন অবস্থান নেয় এবং রাজ্যের পক্ষ থেকে এটি জানিয়ে দেন যে একটা এফআইআর এর নাম থাকলে কি তাকে অভিযুক্ত বলতে হবে? 41 এ নোটিশ বা কাউকে ডেকে পাঠানোর নোটিশ তখনই দেওয়া যায় যখন তাকে এফআইআর করা হয়। এই গোটা ব্যাপারটাতেই অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার বক্তব্য বারবার এই ধরনের একটা কুমিরের ছানা দেখিয়ে তদন্ত করা হচ্ছে। এত সে কি মনোভাব কেন রাজ্য সরকারের, কেন তদন্তকারী সংস্থা এই প্রভাবশালী ব্যক্তিরা কি এতটা প্রভাবযুক্ত যে তাদের বিরুদ্ধে কিছু করতে পারছেন না? আগামী 7 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি থাকছে, সেই সময় রাজ্যকে তদন্তের অগ্রগতির রিপোর্ট আনতে বলা হয়েছে। বুঝতে পেরেছি শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। যেমনটা আমাদের সহকর্মী শ্রাবন্তী জানাচ্ছিল, জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে ভৎসনা করলো হাইকোর্ট। এক বছর আগে রাজ্যের এফআইআর এর নাম থাকা ব্যক্তিদের অভিযুক্ত বলতে চায় না রাজ্য। এফআইআর এর নাম থাকলেই কি অভিযুক্ত বলতে হবে প্রশ্ন রাজ্যের। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরই তো তদন্ত কমিটি করেছে, তারপরেও রাজ্য বিশ্বাস করছে না প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। তদন্ত নামে প্রতিবার কুমির ছানা দেখে বিভ্রান্ত করছেন তদন্তকারী সংস্থা। এত দিশাহীন কেন? ওরা কোন ভিআইপি যেহেতু জিজ্ঞাসাবাদ করা যায় না রাজ্যকে প্রশ্ন বিচারপতি বসুর। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সূচি বদল। আগামীকাল নয়, সোমবার লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ এই মুহূর্তের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের সূচি বদল। কাল নয়, সোমবার লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার পরিবর্তিত শিডিউল কি জানবো। দীক্ষা ভূঁইয়া প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী আগামী কালকে 9:10 দুবাই হয়ে হিথ্রো বিমানবন্দরে রাত্রি 8টার সময় নামার কথা ছিল, কিন্তু আমরা জানি যে হিথ্রো বিমানবন্দরে যে সাবস্টেশন অর্থাৎ যে বিদ্যুতের যে মেন সাবস্টেশন এয়ারপোর্টের, সেখানে বিধ্বংসী আগুন লাগার জন্য হিথ্রো বিমানবন্দর 21 তারিখ রাত্রির 12:01 পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। এবং হিথ্রো বিমানবন্দর এমনই বিমানবন্দর যেখানে হাজার হাজার উড়ান বিমান যাতায়াত করে, সেই কথা মাথায় রেখেই একটা বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর পিছোতে পারে। এবং আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি, 24 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে যেভাবে অর্থাৎ দুবাই হয়ে হিথ্রোর দিকে উড়ে যাবেন এবং বাকি তার যে কর্মসূচি ছিল অর্থাৎ 24 তারিখ পৌঁছে ভারতীয় হাইকমিশনের যে 24 তারিখ পৌঁছবেন এবং তারপরে যে কর্মসূচিগুলো তার ছিল, বিজিবিএস এর অনুষ্ঠান, G2Gর অনুষ্ঠান, অক্সফোর্ডের অনুষ্ঠান, সেগুলি একই থাকছে এবং তার যে 28 তারিখে ফেরার কথা সেগুলো একই থাকছে। শুধুমাত্র আগামীকালকের পরিবর্তে 24 তারিখে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীক্ষা, অনেক ধন্যবাদ তোমাকে। পরে খবরের নজর রাখবো। হলদিয়ায় শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের। শব্দবিধি মেনে মাইক বাজানোর নির্দেশ। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার থেকে, শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। মিছিল এবং স্ট্রিট কর্নার মিটিং শেষ করতে হবে দুপুর 1টা থেকে বিকেল 4:30-এর মধ্যে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। রামনবমীর দিন ইডেনের নিরাপত্তা দিতে অপারগ কলকাতা পুলিশ। কলকাতা থেকে তাই সরল আইপিএল এর ম্যাচ। 6 তারিখ কেকেআর বনাম লখনৌ ম্যাচ সরে গেল গুয়াহাটিতে। রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সিএবিকে জানায় লালবাজার। আচ্ছা, আসামে কি রামনবমী হবে না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যর। রামনবমীর সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক আছে? 70% মানুষের আবেগকে তো আপনি আহত করতে পারেন না।
বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারত। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায় তো আসামে রামনবমী হবে না? রামনবমীর মিছিল আসামে চলছে না। রাম আর ভারত, ভারতই রাম, এটা বুঝতে হবে। রামের দেশে রামনবমীর মিছিল হবে না, রামের জন্মদিন পালন হবে না, এ হতে পারে কোনো সময়? কোন রাজ্যে আমরা বাস করছি এখন? পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা কি, পুলিশের অবস্থানই সেটা প্রমাণ করে দিচ্ছে। এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে, কোনো মানেই হয় না। এটা একটা ক্ষমতার অপব্যবহার বলে আমি মনে করি। কারণ আইপিএলে যারা মাথায় বসে আছে তারা সমস্ত সরকারি দলের বড় বড় রথী মহারথীরা। তাই ক্রিকেট প্রেমী কলকাতাকে এবং বাংলাকে বঞ্চিত করে আসামে রামনবমীর নামে এই আইপিএল ম্যাচ নিয়ে যাওয়াটা চরম অন্যায় বলে আমি মনে করি। পরে খবরে নজর রাখবো। তৃণমূলের দেওয়া ভুয়ো ভোটারের তথ্য খারিজ প্রশাসনের। কোচবিহারে এপিক সংক্রান্ত বিভ্রান্তি রয়েছে মাত্র 12টি। দ্রুতই এই ভোটার কার্ডগুলি সংশোধন করে দেওয়া হবে আশ্বাস জেলা শাসকের। বৃহস্পতিবার জেলা শাসকের দফতরে সর্বদল বৈঠক ডাকা হয়। সেখানেই এপিক সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশাসন সূত্রে খবর, একই এপিক নম্বরের যে তথ্য উঠছে তা প্রযুক্তিগত সমস্যা। এপিক নম্বর তৈরির ক্ষেত্রে প্রত্যেক বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা সিরিজ ব্যবহার করে নির্বাচন কমিশন। কোচবিহারের মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের জন্য যে সিরিজ ব্যবহার করা হয়েছে, ভুলবশত উত্তরপ্রদেশ, রাজস্থান সহ অন্য রাজ্যের কিছু জায়গাতেও তা ব্যবহার করা হয়েছে। সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছে প্রশাসন। এগুলো নাটক ছাড়া আর কিছু না। এই সময় নির্বাচনে দামাডোল, তাদের কর্মীদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানো। আসলে যদি বুথে ভুয়ো ভোটার থেকেও থাকে, এই ভুয়ো ভোটারের ভোটেই কি উনি পরাজিত হবেন ওনার ধারণা, বা ভুয়ো ভোটার থাকার জন্য উনি জয়ী হচ্ছেন? গোটাটাই নির্বাচনে প্রহসন করে পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে মানুষ ভোট দেখছে। প্রত্যেকটা নির্বাচনে এরা এরকম করে, মানুষকে বিভ্রান্ত করে। তাহলে কি বলবে সাধারণ মানুষ? নেতৃত্ব থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট পর্যন্ত একই সুরের সুর মিলিয়েছে, কিন্তু এদেরই প্রশাসনের জেলার সর্বময় কর্তা ডিএম সাহেব নিজে বলেছেন 12টা একটু গন্ডগোল আছে, সেই 12টা ভোটারের আমরা ঠিক ব্যবস্থা করিয়ে নেব। তাহলে বোঝা যাচ্ছে যে ডিএম একদিকে, রিটার্নিং অফিসার একদিকে কথা বলছেন, মাননীয়ার থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট আরেক রকম কথা বলছেন। এই দ্বিচারিতা, মানুষকে বিভ্রান্ত করা, এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। জেলা শাসক তো নির্বাচন কমিশনের কথাটাই বলেছে, কিন্তু আমরা বলবো অন্য কথা। আমরা সরজমিনে তদন্ত করে আমরা দেখেছি যে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। অন্য রাজ্যের যারা রয়েছে, আসাম রয়েছে, বিহার রয়েছে, রাজস্থান, গুজরাট, হরিয়ানার বিভিন্ন রাজ্যের মানুষের নাম এই রাজ্যের বিভিন্ন ভোটার তালিকায় বিভিন্ন বুথে তাদের নাম উঠে রয়েছে। পরে খবরে আসি, বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন বন্ধের দাবি। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল আদিবাসী বাঁচাও কমিটির। আদিবাসীদের উন্নয়ন সহ একাধিক দাবিতে এই মিছিল। দেউচা পাঁচামির কয়লা খনি বাতিলের দাবিতে এবার শহরের রাজপথে আদিবাসী সমাজের ডাকে মহামিছিল। শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে থেকে ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মূলত আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারাই কিন্তু এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বা পা মিলিয়েছেন। এবং সেক্ষেত্রে তাদের যেটা মূল দাবি যে দেউচা পাঁচামির কয়লা খনি বাতিল করতে হবে এবং তার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ন করতে হবে। আর এই দাবিকে সামনে রেখে কিন্তু জল, জঙ্গল, জমি ও আদিবাসী বাঁচাও যে আন্দোলনের যারা সদস্যরা রয়েছেন তারা মূলত এই প্রতিবাদ মিছিলে
সামিল হয়েছেন এবং সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে দেউচাপাচামির যে কয়লা খনি হতে চলেছে বা যে প্রকল্পের কাজ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ এই কয়লা খনিকে কেন্দ্র করে গ্রামের পর গ্রাম আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের পরিবর্তে যে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা যথাযোগ্য নয়। এমনকি সেখানকার সার্বিক যে প্রাকৃতিক পরিস্থিতি রয়েছে বা পরিবেশ রয়েছে সেটাও কিন্তু এই কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত হবে। এই মহা মিছিল ধীরে ধীরে ধর্মতলা ওয়াই চ্যানেলের দিকে এগিয়ে চলেছে এবং মিছিল শেষে সেখানে সমাবেশ করা হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের তরফ থেকে এবং তারা তাদের দাবিকে সামনে তুলে ধরার চেষ্টা করবেন। সরকার যেভাবে উন্নয়নের নাম করে আদিবাসীদের উচ্ছেদ করছে আমরা দেখে আসছি, জোর করে উচ্ছেদ করছে বলা চলে। দেউচাপাচামি কয়লা খনি হচ্ছে, এখানে তার উন্নয়নের যে মালটা বিক্রি হচ্ছে না, তাহলে আমাদের একটা এই যে সরকার যে উন্নয়নের কথা বলছে আদিবাসী মানুষরা মেনে নিচ্ছে না কেন, দেশের সাধারণ মানুষরা মেনে নিচ্ছে না কেন, কোথাও একটা গণ্ডগোল আছে। এই প্রশ্নটা আমরা সরকারের কাছে করতে চাইছি। দেউচাপাচামিতেও যে খোলামুখ কয়লা খনি হতে চলেছে সেখানে আদিবাসীরা উচ্ছেদ হবে এবং এই উচ্ছেদের আমরা বিরোধিতা করছি। এই জন্য বিরোধিতা করছি যে ওখানে খোলামুখ কয়লা খনি ওখানকার আবহাওয়া জলবায়ুর বিরাট একটা পরিবর্তন ঘটবে, এলাকার দূষণে ছড়াছড়ি হয়ে উঠবে, এলাকার মানুষ বেঁচে থাকতে পারবে না। খাস শহর কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লসে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের আলোচনায় বেরোলো না কোনো রফা সূত্র। আরো বিস্তারিত জানবো ঠিক কি আলোচনা হলো, অভিভাবকরা কি দাবি করেছিলেন। টেলিফোন লাইনে সোমা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। সোমা, অভিভাবকরা এমন কি দাবি করলেন যা স্কুল কর্তৃপক্ষ মানল না? হ্যাঁ দেখো, অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, যে দাবিটা হলো যে ছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুলে সিসিটিভি লাগাতে হবে, এছাড়াও স্কুলের মহিলা অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। গতকালই কিন্তু যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু অভিভাবকেরা বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে বসতে চেয়েছিল, কিন্তু গতকাল মিটিং হয়নি, আজকে সেই মিটিংটি হয়েছে। কিন্তু অভিভাবকেরা যেটা অভিযোগ করছেন যে তারা যখন কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেছেন তখন তারা কিন্তু বলছেন যে এই বিষয়টি সময় সাপেক্ষ, তাদেরকে আরো যারা ট্রাস্টি মেম্বার আছে তাদের সঙ্গে বৈঠকে বসতে হবে, সমগ্র বিষয়টি নিয়ে আলোচনা করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্নটা যেটা উঠছে, দেখো আজকে কিন্তু স্কুলের পঠন পাঠন পুরোটাই বন্ধ রয়েছে এবং যারা অভিভাবকেরা রয়েছেন তারা বলছেন যে তারা তাদের মেয়েদের কি করে স্কুলে পাঠাবে যদি নিরাপত্তার দিকটি এখনো পর্যন্ত স্কুলের তরফ থেকে সুনিশ্চিত করে দেওয়া না হয়। আবার যে ঘটনা ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা দিতে পারবে স্কুল? দিতে পারবে না। সেই অভিযোগেই কিন্তু তারা বারবার বলছেন যে তারা লিখিত চেয়েছেন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তাদেরকে কোনো লিখিত দেওয়া হয়নি। তারা কিন্তু সময় চেয়েছেন, কিন্তু অভিভাবকেরা যেটা বলছেন যতক্ষণ না পর্যন্ত লিখিত দেবেন স্কুল কর্তৃপক্ষ ততক্ষণ কিন্তু তারা তাদের ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাবে না। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর এদিকে ডাফ হাই স্কুল ফর গার্লসের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রাস্তায় কংগ্রেস। প্রতিবাদী শ্যামপুকুর থানায় কংগ্রেসে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে। সরাসরি সেই ছবি দেখবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুজয় রয়েছেন ঘটনাস্থল থেকে। আসুন সুজয়ের সঙ্গে কথা বলি। সুজয়, এই মুহূর্তে যে ছবিটা কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে, সামগ্রিক ছবিটা কি, তাদের কি বক্তব্য কংগ্রেস নেতাদের, জানবো। একেবারে দীপ, আমি সরাসরি সেই ছবিটা দেখাতে বলবো। শ্যামপুকুর থানার সামনে এই মুহূর্তে উত্তর কলকাতা জেলা কংগ্রেস তাদের ডাকে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে। দেখতে পাচ্ছ যেখানে কংগ্রেসের এই উত্তর কলকাতার নেতৃত্বরা রয়েছে এবং তাদের মূল দাবি এই ঘটনা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং স্কুলে মূলত এই যেখানে গার্লস স্কুল সেখানে নিরাপত্তা বাড়াতে হবে, প্রয়োজনে পুলিশ পোস্টিং করতে হবে, পুলিশ মোতায়েন করতে হবে, যারা তাদের নিরাপত্তার ব্যবস্থা। আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো, মূল দাবিগুলো একটু জানার চেষ্টা করবো। বলেনি মূল দাবিগুলো একটু। এর মধ্যে মূল দাবি কি? পুলিশের নিরাপত্তা বাড়ানো উচিত। একই সাথে আমি বলছি আজকে আমাদের এখানে শ্যামপুকুর থানায় দেখো এই মুহূর্তে কিন্তু প্রতিবাদ যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিতে রয়েছেন তারা, যে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের ডাকে তাদের মূল বক্তব্য। তাদের সঙ্গে আমরা কিছু সময় আগেই কথা বলেছিলাম, সরাসরি থানার সামনে থেকে ছবিটা দেখাচ্ছি। তারা বলছেন স্কুলের মেন গেটে অন্তত একজন করে পুলিশ কর্মী নিয়োগ করতে হবে, যারা স্কুলের ভেতরে
স্কুলের কর্তৃপক্ষের বাইরে কে বা কারা ঢুকছে তাদের পরিচয়পত্র যাচাই করে তবেই তারা স্কুলের ভেতর প্রবেশ করতে দেবে। এবং স্কুলের যদি এই ধরনের কোনো নির্মাণ কাজ হয়, সেই নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত কর্মীরা রয়েছেন তাদের যথোপযুক্ত তাদের ব্যাপারে যে সমস্ত তাদের নথিপত্র, সেই নথিপত্রগুলি সংগ্রহ করার পরেই তাদের সেখানে কাজে নিয়োগ করা এবং প্রয়োজনে স্কুল যে সময় চলবে সেই সময় এই ধরনের কাজ যাতে এড়িয়ে চলা যায় সেই বিষয়গুলি দেখার কথা বলা হচ্ছে। এই সবটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে দাবি তোলা হয়েছে এবং কিছু সময় আগে ইউনাইটেড গার্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন, তারাও প্রথমে স্কুলের সামনে যায়, সেখানে বিক্ষোভ দেখায় এবং তারপর তারা থানায় এসে স্মারকলিপি জমা দেয়। কংগ্রেসের তরফ থেকেও একই কর্মসূচি রয়েছে, তারা ঠিক থানার মূল গেট সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি যারা চালাচ্ছেন এবং বিক্ষোভ কর্মসূচি। সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আরেকটা স্কুলের ছবি দেখাই আপনাদের, সরকারি স্কুলে সাপের বাসা, গোখরো, চন্দ্রবোরা, কি সাপ নেই। ইংরেজবাজার পুরসভার রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়ের এমনটাই ছবি। ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা, আতঙ্কে স্কুল ঘরে ঢোকেন না একমাত্র প্রধান শিক্ষিকা। এখন এই যে আমি এই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, এই যে প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি বাইরে এই যে বারান্দার পাশে এই জায়গাটাতে তিনি রয়েছেন এবং খুব বেশি হলে ওই বারান্দাতে তিনি বসেন, ওই যে চেয়ারে ওখানে। স্কুলে ঢোকার সাহস, স্কুলের ভেতরে ঢোকার সাহস পায় না। এই যে গর্ত দেখতে পাচ্ছ, গর্ত এগুলো কিন্তু সব মাটি খুঁড়ে এই জায়গাগুলো, এগুলো সাপের গর্ত। যারা সাপ ধরে তাদের কাছ থেকে গত কয়েকদিন আগেই এখান থেকে রাসেল ভাইপার ধরা পড়ে। এ শুধু তাই নয়, এছাড়া গোখরো, চন্দ্রবোরা বিভিন্ন সময় ইদানিংকালে প্রচণ্ড পরিমাণে সেই ধরনের সাপগুলো বেরিয়ে আসছে, বিশেষ করে শীত যেহেতু চলে গেছে এবং তারপরেই এই সময়টা গরম পড়তে শুরু করেছে, খুব স্বাভাবিকভাবেই এই স্কুলের মধ্যে সেই বাসা বেঁধেছে। এখানেও কিন্তু সাপের আখড়া থাকে, বিশেষ করে রাসেল ভাইপার যেহেতু জাম্প করতে পারে, অনেক দূর থেকে জাম্প করতে পারে, যে কোনো মুহূর্তে মাথায় ছোবল মারতে পারে, ফলে এই সমস্ত জায়গায় কিন্তু তাদের আস্তানা। বাধ্য হয়ে কিন্তু এই প্রধান শিক্ষিকা বাইরে থাকেন। কোনো রকম ছাত্ররা এখন আসা বন্ধ করে দিচ্ছে, যারা রাঁধুনি তারা সেই রাঁধুনিরাও কিন্তু এখন আর আসে না। স্কুলে বাচ্চাগুলো ভয়ে আসতে চায় না, সাপের ভয়ে। কিছুদিন আগে একটা সাপ ধরে বন দপ্তরে পাঠানো হয়েছে। ইংরেজবাজার পুরসভায় আপনি চিঠি করেছিলেন? হ্যাঁ, করেছি। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে চিঠি করেছিলাম। ওনারা ইনভেস্টিগেশনে কিছুদিন আগে এসেছিল, মাস খানেক আগে। ওরা বলছে যে না, আপনার স্কুলে বাচ্চা খুবই কম, কিন্তু একটা স্পেস চেয়েছিল, নো অবজেকশন আমি দিয়েছি, যে 20x20 জায়গা চেয়েছিল, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কিছুই হচ্ছে না। সাপের কামড় থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্য কিছু কি করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান? আমরা কথা বলেছিলাম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে, শুনুন তার প্রতিক্রিয়া। আমাদেরকে জানায়নি, আমরা কি করে বুঝবো ওখানে সাপের আড্ডা আছে কি আছে বলুন তো? আর সাপ ক্যাচার তো আমাদের মিউনিসিপ্যালিটিতে নেই যে আমরা গেলাম গিয়ে সাপ ধরে নেবো। সাপ ক্যাচার থাকবে ফরেস্ট ডিপার্টমেন্টে, আমরা তো ফরেস্ট ডিপার্টমেন্টে অঙ্গ নই। আমাদের কাছে এ ধরনের অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কনসার্ন অথরিটিকে বলতাম। হাউজিং এর একটা বোর্ড আছে, সেই বোর্ডে গিয়ে তো কমপ্লেন করবে, তারা আমাকে জানিয়ে দেবে। কাউন্সিলর তো জানবে, কাউন্সিলরকেও জানাবে না। এইভাবে তো অভিযোগ করলে হয় না। আমাদেরকে অভিযোগ করেছে যে আমরা ঘুমিয়ে আছি, তা তো নাই, আমাদেরকে অভিযোগই করেনি। 2026 সালের মধ্যেও মাওবাদী মুক্ত হবে ভারত, সংসদে দাঁড়িয়ে মাওবাদীদের কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মাওবাদীদের নির্মূল করাই লক্ষ্য। বিজেপির আমলে সন্ত্রাসবাদের লাগাম, সংসদে দাঁড়িয়ে বললেন অমিত শাহ। ছত্তিশগড়ে 22 জন মাওবাদীকে খতম করার নিরাপত্তা বাহিনীর প্রশংসা। আত্মসমর্পণ না করলে তাদের প্রতি নির্দয় হবে সরকার, কড়া বার্তা অমিত শাহের। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। পরে খবরে আসি, পূর্ব মেদিনীপুরের বাজকুলে সমবায় সমিতিতে ধুন্ধুমার, টাকা না পাওয়ার অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ।
সমবায় সমিতির কর্মীদের ওপর চড়াও গ্রাহকরা, দেখাবো সেই ছবি। Oh,